Honorable directors, sir, vice principal, sir, and professors and doctors, my dear colleagues. Diabetes is very important disease. Early, I already mentioned. এবং আমাদের ফ্যামিলিতে দেখা যাচ্ছে আমাদের নিজেদের ডায়াবেটিস অথবা আমার মা বাবার ডায়াবেটিস অথবা ফ্যামিলির কোনো মেম্বারের ডায়াবেটিস অথবা অন্য আত্মীয়-স্বজনের ডায়াবেটিস। সুতরাং এখান থেকে কিন্তু আমরা বের হতে পারছি না। এবং আমি একটু বাংলায় বলি, বুঝতে সুবিধা হবে একটু। তাহলে এই ডায়াবেটিসটা আমরা নিজেদের খেয়াল করতে হবে এবং এখান থেকে আমরা একটু ইনফরমেশন দিতে চাই। Blindness from diabetes, 1.07 million blind worldwide from diabetes mellitus. Moderate to severe vision impairment, 3.8 million. And early detection and treatment reduce severe vision loss 90%. এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা আর্লি ডিটেকশন করি এবং এটার ম্যানেজমেন্টটা করতে পারি, কিন্তু 90% পেশেন্টকে আমরা কিন্তু ব্লাইন্ডনেস থেকে ফিরে আনতে পারি। এটা একটা আমাদের ইম্পর্টেন্ট মেসেজ যে আমরা এই জিনিসটার দিকে আমরা খেয়াল করব। বাংলাদেশ সিনারিও একটু আগে এটা হয়েছে, এটা 7.1 million people suffering from diabetes and 1.5 million people are risk of blindness. সুতরাং আমাদের কিন্তু অ্যালার্মিং, ডায়াবেটিসটা আমাদের খুব কিন্তু বেড়ে যাচ্ছে এবং বলা হচ্ছে যে এটা এপিডেমিক আকারে ছড়িয়ে পড়ছে এটা ডায়াবেটিস। আমি মূল প্রেজেন্টেশনে যাই। এটা হচ্ছে আইবলের ক্রস ফ্র্যাকচার এবং এটা আমরা সবাই জানি যে পিছনের যে পার্টটা এটা হচ্ছে রেটিনা এবং এটা আমরা রেটিনার অনেক ফাংশন, ভিজুয়াল ফাংশন লাইক ডিটেল ডিসক্রিমিনেশন, কালার পারসেপশন, ভিশন ইন বিম ইলুমিনেশন এন্ড পেরিফেরাল ভিশন, এগুলি রেটিনায় কাজ করে। দিস ইজ দ্য ফান্ডাস যেটা আমরা দেখি। এই ফান্ডাসটা আমরা অপথ্যালমাস করে আমরা দেখি। ফান্ডাসের পার্টগুলি আমি একটু মনে করে দিই। প্রথমে আমরা দেখি অপটিক ডিস্ক, এটা হেড অফ দ্য অপটিক নার্ভ। তারপরে ব্লাড ভেসেল, এখানে এই যে একটু যেগুলি একটু মানে ক্যালিভারটা বড় এটা হলো ভেইন এবং এই হচ্ছে আর্টারি এবং এই পুরাটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড, রেটিনাল ব্যাকগ্রাউন্ড। এবং এইটা হচ্ছে ম্যাকুলা। দিস ইজ দ্য ম্যাকুলা, হাইলি সেনসিটিভ এরিয়া of the retina, যেটা আমরা daylight vision, color vision, acuity of vision, এটা responsible for macula. Macula যদি কোনো pathology হয় বা disease হয় তাহলে there is a great dimness of vision in our eyes. একটা পেশেন্ট যখন ডায়াবেটিস মেলাইটাস রেটিনোপ্যাথিতে সাফার করে তখন সে এসে বলে যে আমার চোখের সামনে আমি এরকম কালো কালো স্পট দেখি। আবার যদি অন্য কমপ্লিকেশন হয় যে প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যদি হিমোরেজ হয়ে যায় তখন বলে যে আমার চোখের সামনে কালো স্পট ভাসতেছে, আকাশে যেমন ঢেউ ভাসে এরকম সে বলে আমার চোখের সামনে কালো স্পট এরকম ভাসতেছে। এখন আমরা রেটিনা কিভাবে এক্সামিন করি? আমরা এই যে এখানে হচ্ছে যে ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ, এটা আমরা যখন অপথ্যালমোলজিস্ট নাওয়াডেজ এটা আমাদের জন্য প্রায় অবসোলেট হয়ে গেছে। আমরা এটাতে এখন আর খুব একটা রেটিনা এক্সামিন করি না। এটা পেশেন্টের খুব কাছে চলে যেতে হয়, তারপরে দেখা যায় রেটিনার অল্প একটু পার্ট এটাতে আমরা দেখতে পাই। এটা পেশেন্টের জন্য একটা এমব্রেসিং কন্ডিশন হয়। নতুন নতুন ডিভাইস আবিষ্কার হয়েছে, এটা আমাদের দেশে অ্যাভেলেবল সব জায়গায়। এটা হচ্ছে যে একটা লেন্স, এটাকে বলে ভক লেন্স। স্লিট ল্যাম্প তো সব প্রায় অপথ্যালমোলজিস্টের চেম্বারে আছে। স্লিট ল্যাম্পের সাথে এই লেন্সটা দিয়ে আমরা এই ফান্ডাস পুরাটাকে আমরা এক্সামিনেশন করতে পারি উইদাউট পেরিফেরাল রেটিনা। পেরিফেরাল রেটিনা সহ পুরো ফান্ডাসটা দেখার জন্য there is indirect ophthalmoscopy. This is the gold standard for clinical examination of retina. এই ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে আমরা রেটিনার সেন্ট্রাল পার্ট, পেরিফেরাল পার্ট এবং অল দ্য এরিয়া আমরা ঘুরে ঘুরে আমরা দেখতে পারি। এবং যদি কোনো কারণে মিডিয়াটা হেজি হয় ডিউ টু ক্যাটারেক্ট, মাইল্ড ক্যাটারেক্ট অথবা ডিউ টু মাইল্ড ভিট্রাস হিমোরেজ, এই অবস্থায় আমরা ইনডাইরেক্ট অপথ্যালমোস্কোপ দিয়ে আমরা এই রেটিনাটা আমরা দেখতে পারি। কারণ এটা হলো বাইনোকুলার ভিশন, দুই চোখ দিয়ে আমরা দেখতেছি।
আর ডাইরেক্ট অপথ্যালমোস্কোপ আমরা একটা চোখ দিয়ে দিই, ইউনিকুলার ভিশন। এই বাইনোকুলার ভিশন হওয়ার কারণে আমরা রেটিনাটা খুব সুন্দরভাবে আমরা রেটিনা এক্সামিন করতে পারি। আর এটা হচ্ছে ফান্ডাস ফ্লোরসেন্ট এনজিওগ্রাম, এটা অ্যাভেলেবল ময়মনসিংহ আমরা করতে পারি, কিন্তু এখন মেশিনগুলি নষ্ট সব। বিএনএসবি তো আছে, আমাদের হসপিটাল আছে, এমএমসিতে আছে, কিন্তু মেশিন নষ্ট হয়েছে, আমরা কিছুদিন ধরে করতে পারি না। যাই হোক, ঢাকায় অ্যাভেলেবল, অনেক জায়গায় অ্যাভেলেবল। এখানে আমরা এই যে দেখি যে এই যে দাঁড়িয়ে একটা হিমোরেজ, হ্যাঁ, এখানে স্যার যেটা বলছিলেন হিমোরেজের সাথে এখানে নিউ ভেসেল আছে কিনা, এইটা কিন্তু প্রায় যে নর্মাল। এই যে এই লেফটের এই নিওগ্রামটা প্রায় নর্মাল, কিন্তু রাইটে এই যে এখানে there is a red area, and red area due to hemorrhage or new vessel, আমরা যেটা বলতেছিলাম, এটা এই যে আমরা যখন এই এরিয়াটা দেখি, there is a hyperfluorescence area and there is some hypofluorescence dark area. এই ডার্ক এরিয়াটা হিমোরেজ, আর যেটা হাইপারফ্লোরেসেন্স এটা হচ্ছে নিউ ভেসেল। এখানে ডাইগুলি চলে গেছে, এই জন্য এটা হাইপারফ্লোরেসেন্স হয়ে গেছে। সুতরাং এই এক্সামিনেশন করে আমরা ইজিলি রেটিনার কন্ডিশন আমরা বুঝতে পারি যে রেটিনাটা ইস্কেমিক অর নন ইস্কেমিক, রেটিনাটা হিমোরেজ আছে না নিউ ভেসেল আছে। রেটিনার নার্ভ, অপটিক নার্ভও আমরা দেখতে পারি, যেটা এতে আমরা ওই মেকুলা দেখতে পারি যে ইডিমা আছে না ইডিমা নাই। এই পুরা রেটিনা আমরা এনজিওগ্রাম করে আমরা দেখতে পারি। আর একটা হচ্ছে অপটিক্যাল কোহেরেন্স টোমোগ্রাফি, ওসিটি, আমরা যেটা এই পেশেন্টের ক্ষেত্রে আমরা করেছি। এই ওসিটি করে এটা নর্মাল একটা ওসিটি, এখানে দ্যার ইজ ইডিমা অফ দ্য মেকুলা, এটা খুব সহজেই আমরা এক্সামিনেশন করতে পারি। এন্ড এটা হচ্ছে নর্মাল, এবং এইখানেও দ্যার ইজ ইডিমা অফ দ্য মেকুলা। বি-স্ক্যান আলট্রাসোনোগ্রাম, যখন আমরা ডাইরেক্টলি ক্যাটারাক্ট বা কোনো কারণে আমরা যদি না দেখতে পারি বা আমাদের কোনো মিডিয়াটা হেজি হয়, তখন আমরা বি-স্ক্যান আলট্রাসোনোগ্রামে চলে যাই। এই যে দ্যার ইজ এ ভিট্রাস হিমোরেজ, এটা হচ্ছে রেটিনা, এটা হচ্ছে রেটিনা, এবং এটা হচ্ছে ক্যাটারাক্ট মানে লেন্স। এই মাঝখানে এটা হচ্ছে ভিট্রাস, এই ভিট্রাসের যে হিমোরেজ, ভিট্রাস হিমোরেজ আমরা বি-স্ক্যান করে আমরা আলট্রাসোনোগ্রাম করে আমরা বলতে পারি। এখন ম্যানেজমেন্টে আমরা আসি যে একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। মেডিকেল ম্যানেজমেন্ট এন্ড সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টে আছে গুড গ্লাইসেমিক কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টরস, এবং আমরা যখন অপারেশনে চলে যাব বা আমরা ট্রিটমেন্টে চলে যাবো, লেজার ফটোগ্রাফি এবং রেগুলার ফলো আপ করতে হবে। আর সার্জারিতে আমরা অপশনের মধ্যে স্টেরয়েড ইনজেকশন, আই হোলের ভিতরে ইন্ট্রাভিট্রাল এবং ইন্ট্রাভিট্রাল আদার ইনজেকশন, এবং পার্স প্লানা ভিট্রেক্টমি, এটা সার্জারি। এইখানে এই ট্রিটমেন্ট করার আগে ক্লাসিফিকেশনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা আগে ক্লাসিফিকেশন যেটা বলতাম যে ব্যাকগ্রাউন্ড ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রি-প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, প্রি-প্রলিফারেটিভ রেটিনোপ্যাথি, ম্যাকুলোপ্যাথি এবং অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, ওইটার পাশাপাশি এখন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আদার ক্লাসিফিকেশন চলে আসছে। এটা ডিউ টু ম্যানেজমেন্ট পারপাস, ম্যানেজমেন্ট যাতে সুন্দর করা যায়, এই জন্য আমরা ডায়াবেটিস রেটিনোপ্যাথিকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফিকেশন করি। যেমন এটা হলো নর্মাল, মাইল্ড নন প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, মডারেট প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, সিভিয়ার প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি এবং প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনগুলি করা হয় যে মাইক্রো এনরিজম এবং এই যে হিমোরেজ এবং হার্ড এক্সিডেন্ট, এইগুলি কোন কোয়াড্রেন্টে কতটুকু আছে বা নিউ ভেসেল আছে কি, কোন কোয়াড্রেন্টে কতটুকু নিউ ভেসেল আছে। তারপরে এটার বাইরে আছে যে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ কতগুলি আছে, যেমন রেটিনাল ডিটাচমেন্ট হয়ে গেল কিনা, বা আদার ডেন্স কোনো ফাইব্রোসিস হয়ে গেল কিনা, ওইগুলোর উপর ডিপেন্ড করে আমরা এই ক্লাসিফিকেশনটা করা হয়। আর কন্ট্রোল অফ ডায়াবেটিস আমরা সবাই জানি, ডায়েট ড্রাগ ডিসিপ্লিন আমরা ছোট সময় পড়ছিলাম, আমাদের স্যাররা পড়াইছিল। আমরা গুড ডায়াবেটিক কন্ট্রোল করতে হবে, এটা হলো ইম্পর্টেন্ট। আমরা লেজার দিলাম, আমরা ইনজেকশন দিলাম, এই পেশেন্টের আমরা ইনজেকশন দিয়ে নর্মাল করলাম, কিন্তু যদি আমরা তার এই কন্ট্রোল না করি ডায়াবেটিস, আবার কিন্তু সেই রেটিনোপ্যাথি ডেভেলপ করবে। এই জন্য এইগুলি আমাদের খুব কন্ট্রোল রাখতে হবে। কন্ট্রোল অফ রিস্ক ফ্যাক্টরস,
রিস্ক ফ্যাক্টরসগুলি হচ্ছে যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার যদি থাকে, কিডনি ডিজিজ যদি থাকে, এলিভেটেড কোলেস্টেরল যদি থাকে, প্রেগনেন্সি যদি থাকে, ইনিমিয়া যদি থাকে, এবং গ্লুকোজ লেভেল যেটা আমরা বললাম, এবং যদি কেউ স্মোকার থাকে এবং ওবেস থাকে, এগুলি কন্ট্রোল করতে হবে ফর প্রিভেনশন অফ অর ডিলিড অফ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এক সময় তো রেটিনোপ্যাথি হবে, কিন্তু এগুলি যদি কন্ট্রোল হয় তাহলে এটা খুব ডিলে হবে, হয়তো অনেক পরে, অনেক দিন ডায়াবেটিস সাফার করার পরে সেই রেটিনোপ্যাথিটা ডেভেলপ করবে। এটা হচ্ছে লেজার ফটোরেগুলেশন। লেজার করে আমরা করি সাধারণত যদি ইডিমা থাকে বা আর্লি নিওভাস্কুলারাইজেশন থাকে, এইগুলি আমরা ইডিমা এবং নিউভেসেল এইগুলি দূর করার জন্য আমরা লেজার ফটোরেগুলেশন করা হয়। এখানে আমরা আরেকটা জিনিস আমাদের একটু বলা দরকার, যে এই যে ক্লাসিফিকেশনের প্রলিফারেশন কখন হয়। প্রলিফারেশন হচ্ছে যখন একটা রেটিনা ইস্কিমিয়া হয়। এই ইস্কিমিয়ার জন্য there is the release of vascular endothelial growth factor. এই vascular endothelial growth factor যাতে এই রিলিজ না হয়, কারণ এটা রিলিজ হওয়ার সাথে সাথে নিউভেসেল তৈরি হয়। ওই জায়গাটা যদি আমরা ব্লক করতে পারি তাহলে there is এই প্রলিফারেশন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ডেঞ্জারাস কন্ডিশন, এটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। সুতরাং আমাদের এইম থাকে যে প্রলিফারেশন কিভাবে আমরা প্রিভেন্ট করতে পারি। তাহলে লেজার ফটোরেগুলেশন এইটা করে আমরা ইডিমা সাবসেট করতে পারি, এবং যাতে নিউ ভেসেল তৈরি না হয়, এন্ডোথেলিয়াল ফ্যাক্টর যাতে তৈরি না হয়, ওইটা আমরা প্রিভেন্ট করতে পারি। সুতরাং লেজার, বিভিন্ন ধরনের লেজার আছে। আমরা ফোকাল, মানে একটা জায়গায় যদি ডিজিজ থাকে আমরা ফোকাল লেজার করতে পারি, এবং মেকুলার ইডিমা, এখানে মেকুলার ইডিমা আছে, এখানে এইসব জায়গায় যদি থাকে আমরা গ্রিড লেজার করতে পারি। এই যে ঘোরা, এটা একটা প্রেজেন্টেশন। তারপরে পেন রেটিনা লেজার আমরা করে দিতে পারি। লেজার মানে বার্ন করা, ডেস্ট্রয় করে দেওয়া। লেজারে কিছু কমপ্লিকেশনও কিন্তু আছে, এগুলি পেশেন্টকে বোঝায় নিতে হবে। কারণ লেজার, যখনই আমরা লেজার দিই, দ্যাট ইজ ইনফ্লামেটরি প্রসেস, দ্যাট ইজ ইনফ্লামেশন, দ্যাট ইজ ইডিমা, অ্যান্ড আলটিমেটলি দ্যাট ইজ স্কার ফরমেশন। এর জন্য পেশেন্টের কিছু ভিশন কমতে পারে, পেশেন্টের নাইট ব্লাইন্ডনেসের একটু সমস্যা হতে পারে, কালার ভিশনে একটু সমস্যা হতে পারে। এগুলি পেশেন্টকে কিন্তু বলে নিতে হবে, কাউন্সিলিং করে নিতে হবে। আর নয়, আপনারা জানেন যে মামলায় জর্জরিত হয়েছিল কিছুদিন আগে আমাদের এক চোখের বড় ডাক্তার বাংলাদেশে। সুতরাং এই লেজার করার আগে অবশ্যই পেশেন্টকে কাউন্সিলিং করে নিতে হবে। স্টেরয়েড ইনজেকশন, এটা আমরা সাবটেনমলি আমরা দিই। এই যে এটা হচ্ছে কর্নিয়া, এটা হলো ট্যানন ক্যাপসুল আমরা বলি। এখানে রয়েছে সাবটেনন ইনজেকশন, আমরা ট্রায়ামসিলোনাম এসিটোনাইট অথবা আইবলের ভিতরে আমরা ডেক্সামেথাসোন, ফ্লোরোসিনোলেন এসিটেট, এগুলি দেওয়া হয়। কিন্তু এইটা আমরা একটু অ্যাভয়েড করি এই জন্য স্টেরয়েড ইনজেকশন যখন আমরা চোখের মধ্যে দেই, তখন পেশেন্ট মে সাফার্স ফ্রম ক্যাটারেক্ট অ্যান্ড গ্লোকোমা। স্টেরয়েড দেওয়ার জন্য ক্যাটারেক্ট এবং গ্লোকোমা হতে পারে, এই জন্য এখন খুব একটা এগুলি ব্যবহার করা হয় না। আদারওয়াইজ দ্যার ইজ আদার কন্ট্রাইন্ডিকেশন যদি থাকে, তাহলে আমরা কি ব্যবহার করি? ইন্ট্রাভিট্রাল ইনজেকশন। এটা খুবই পপুলার, চলে আসছে নতুন আমাদের এখানে। এটা নিওভাস্কুলারাইজেশন, আর্লি নিওভাস্কুলারাইজেশন, রেটিনাল ইডিমা, মেকুলার এডিমা সবগুলি কমানোর জন্য আমরা এখন এই ইন্ট্রাভিট্রাল ইনজেকশন আমরা ব্যবহার করি। এটা অ্যাভেলেবল বাংলাদেশে, একটু প্রাইসটা একটু বেশি, কিন্তু আমাদের ময়মনসিংহে অ্যাভেলেবল, আমরা দিচ্ছি অনেকদিন ধরে। অ্যাভাস্টিন, লুসেন্টিস, আইলিয়া, ভিরোভো অ্যান্ড ভেভিসুম, এই বিভিন্ন ধরনের ইন্ট্রাভিট্রাল ইনজেকশন আছে। ইন্ট্রাভিট্রাল ইনজেকশনটা আমরা দেই এই যে কর্নিয়া থেকে 3 to 4 মিলিমিটার ডিস্টেন্সে, দ্যাট ইজ 0.3 to 0.5 মিলিগ্রাম। এইটুকু আমরা ইন্ট্রাভিট্রাল ইনজেকশন এই যে ভিট্রাসের ভিতরে আমরা দেওয়া দিই, দেওয়ার পরে ছড়ায় যায় এবং এটা কাজ করে। পার্স প্লানা ভিট্রেক্টমি, এটা হলো সার্জিক্যাল অপশন। এই সার্জিক্যাল অপশনটা হচ্ছে যে আমরা 3টা পোর্ট করি আমরা এখানে। এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, আর এটা হচ্ছে এটা আইবলটাকে করার জন্য ফ্লুইড দেওয়ার জন্য, আইবলের কন্ট্রোলটা যাতে ঠিক থাকে। অনেক সময় 4টাও করা হয়। এখানে একটা ভিডিও আছে, অল্প সময়ের ভিডিও, খুব সরি।
যেখানে পোর্ট করা হচ্ছে, এটা লোকাল লোকাল ইনজেকশন দিয়ে আমরা এটা করা হয়, লোকাল অ্যানেস্থেসিয়া। এখানে 4টা পোর্ট করা হয়েছে, এটা ফ্লুইড এবং 3টা। এইটা হচ্ছে এই যে ভিট্রাস হিমোরেজ ছিল ডিফিউজ, হিমোরেজগুলি নিয়ে আসতেছে। একটা হলো লাইট সোর্স আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট, যেটাতে অ্যাসপিরেশন করে ভিট্রাসের সাথে যে আদার্স যে প্যাথোলজিগুলি আছে, হিমোরেজ এবং এক্সুডেট, এগুলি নিয়ে আসা হচ্ছে। এবং অল ওভার দ্যাট ইজ হেমোরেজ, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটা কেস। এখানে যে কিছুটা পরিষ্কার হয়ে আসছে, এইখানে হচ্ছে অপটিক ডিস্ক, এই ডিস্ক থেকে যে ব্লাড ভেসেলগুলি চলে যাচ্ছে আমরা দেখতে পারতেছিলাম না। এইটা অপটিক ডিস্ক, এইটা অপটিক ডিস্ক। এখানে একটা ফাইব্রাস টিস্যু এবং উইথ ব্লাড ভেসেল এবং হেমোরেজ, এটা আস্তে আস্তে নিয়ে আসতেছে। এই যে ইনস্ট্রুমেন্ট দিয়ে একটা ফোর্সেপের মতো এটা ক্যাচ করে মেমব্রেনটাকে আস্তে আস্তে সরিয়ে নিয়ে আসছে। এইসব অপারেশন বাংলাদেশে খুবই অ্যাভেলেবল এখন। মেনি সার্জন ডেভেলপ ইন আওয়ার কান্ট্রি। আগে এটার জন্য দেশের বাইরে যাইতে হইতো, কিন্তু এখন আর যাওয়ার প্রয়োজন নাই। এটা আমাদের দেশে হচ্ছে, খুব অ্যাভেলেবল এবং প্রাইসও রিজনেবল। খুব একটা ময়মনসিংহে মেশিন এখনো আসে নাই, মেশিনের দামে অনেক বেশি এবং ময়মনসিংহে এখন সার্জন ডেভেলপ করে না। ইনশাল্লাহ দূর ভবিষ্যতে আমরা চেষ্টা করতেছি, গভর্নমেন্টও চেষ্টা করছে যে ওল্ড যে মেডিকেল কলেজগুলি আছে এখানে অন্তত এই মেশিনটা ডেভেলপ। তো এখানে এই যে ফাইব্রোসিস এবং মেমব্রেন, এটা আস্তে আস্তে সরাই নিয়ে আসছে। আমাদের আর একটা স্লাইড বাকি আছে, তাহলে আমাদের শেষ। তাহলে এটা আমরা দেখলাম যে কত মোটামুটি ক্লিন হয়ে চলে আসছে। এটা আমাদের একটু মনে রাখতে হবে, ডায়াবেটিস যখন সাফার করে তখন কতদিন পরে আমরা এটা এক্সামিন করি। নর্মাল যদি থাকে 12 মান্থ ইন্টারভ্যাল, পিপলটাকে ডাইলেট করে পুরো রেটিনা এক্সামিন করতে হবে। মেকুলার ইডিমা যদি থাকে তাহলে 4 মাস পরে পরে ফলো আপ করতে হবে। এবং কি ট্রিটমেন্ট, মিনিমাম এনপিডিআর যদি থাকে 12 মান্থ করলেই হবে, মাইল্ড থাকলে 12 মান্থ, মডারেট এনপিডিআর যদি থাকে 6 to 12 মান্থ, সিভিয়ার এনপিডিআর যদি থাকে 4 মান্থ এবং প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি যদি থাকে 4 মান্থ। এই যে কোনো কন্ডিশনের সাথে এই মেকুলার এডিমা থাকতে পারে। So thank you very much for the question. Thank you very much, Abdullah, for presenting a nice presentation. Many things we learned from this presentation as well as from the presentation of the review. Thank you very much to the Department of Oncology for taking an organized topic for discussion. Ladies and gentlemen, I would like to introduce our new colleague, Dr. Mohammad Ali Siddiqui, who had joined with us very recently in the Department of Anesthesiology and ICU. Assalamualaikum. আজকের এই আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কমিউনিটি বেসড মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই কক্ষে আয়োজিত এবং উপস্থিত আমার পাশে দণ্ডায়মান সম্মানিত পরিচালক মহোদয়, সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহোদয় সহ বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান এবং শিক্ষক মণ্ডলী এবং প্রিয় সহকর্মীবৃন্দ, যেহেতু যোগদান করেছি আপনারা সহকর্মী হিসাবে আমি আপনাদেরকে অ্যাড্রেস করছি। আমি আপনাদের একজন, আপনাদের সাথে
ময়মনসিংহ মেডিকেল কলেজে দীর্ঘদিন চাকরি করেছি। অবসরে গিয়েছি নিয়ম মাফিক 3.5 বছর। মনে করেছি যে আর হয়তো এই পেশায় ফিরে আসবো না। তো তারপরে মনে হলো যে আসলে এই অফিসিয়াল সময়টা কাটে না। আমি অফিস টাইমে কখনো প্র্যাকটিস করি না, এটা পুরানো অভ্যাস। তো যে কারণে আবার একাডেমিক অ্যাটমসফিয়ারে ফিরে আসলাম, আপনাদের মধ্যে ফিরে আসলাম। তো আমি একটি অনুরোধ রেখে যাব শুধু, আজকে আমাদের মাননীয় ভাইস প্রিন্সিপাল মহোদয়ের অনুরোধ এবং পীড়াপিড়িতে আমি সামনের সারিতে বসেছি। আমি 36 বছর সরকারি চাকরি করেছি। আমার সরকারি চাকরি বিধি বিধান এবং নিয়ম কারণ সব আমি সম্যক অভিজ্ঞ। এরপরে এই সেমিনারগুলিতে আমার র্যাঙ্ক এবং স্ট্যাটাস অনুযায়ী যে অ্যাপয়েন্টমেন্ট আমাকে দিয়েছেন, আমি আমার জায়গা মতো বসবো। আমাকে মেহরবানি করে বিব্রত করবেন না, আমি খুব সাধারণ মানুষ। আর এক মিনিট সময় নিব, কারণ সবসময়টা বলার সুযোগ থাকবে না। আমাকে আমার মতো চলতে দিবেন, আমাকে নিয়ে খুব ব্যস্ত হবেন না কেউই। আমি আপনাদের একজন কলিগ। প্রত্যেক মানুষেরই দুটো পরিচয় থাকে। আমি ক্লিনিশিয়ান, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। এখানে আমি ক্লিনিক্যাল সার্ভিস দিতে এসেছি, একাডেমিক কর্মকাণ্ড পরিচালনার জন্য এসেছি। তবে আমার দ্বিতীয় পরিচয়টা আপনাদের অজানা নয়। আমি আপনাদেরই বলবো যে জাতীয় সংগঠন এবং প্রিয় সংগঠন বিএমএর দীর্ঘদিনের নেতৃত্ব দিয়ে এসেছি এবং এখনো কিন্তু ইনডাইরেক্টলি দিয়ে যেতে হচ্ছে। এখন আমি ওর থেকে পরিত্রাণ পাইনি। কাজে আমার ওই দ্বিতীয় পরিচয়টুকু বিশেষ প্রয়োজনে ব্যবহৃত হবে, এই প্রতিষ্ঠানের প্রয়োজনে এবং আপনাদের প্রয়োজনে। আমি আজকে আর কথা দীর্ঘায়িত করব না। আমাকে স্বাগত জানানোর জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে একসাথে কাজ করব। আপনাদেরকে ধন্যবাদ। Thank you very much. Dr. Mohammed Ali Siddiqui, for nice introduction. Ladies and gentlemen, we are having another announcement, that is one of our colleagues, mother, Dr. Badi's mother, expired last night. So I am asking all to pray for the departed soul and then we go in prayer. Ladies and gentlemen, now the announcement. সবাইকে ধন্যবাদ দিই আমি। আপনার ধন্যবাদ বলেন। Beautiful presentation. অসম্ভব সুন্দর একটি একাডেমিক ডিসকাশন উইথ পিকচার্স, মডার্ন অ্যাডভান্সমেন্ট সবকিছু আমরা দেখেছি। অসম্ভব সুন্দর হয়েছে। আমি ডিপার্টমেন্ট অফ অপথলমোলজিকে অনেক অনেক ধন্যবাদ দেই, রোলি এবং ডক্টর হাবিবা এন্ড আদার পারসনস ফ্রম অপথলমোলজি এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যাপক মোহাম্মদ হাবিবুল্লাহ ভাইকে। খুবই সুন্দর একটা টপিক সিলেকশন, বিকজ এই টপিকটা এমন একটা টপিক যার অনেকগুলো মাল্টিডিসিপ্লিনারি ইন্টারঅ্যাকশন পসিবল। ইউজুয়ালি ক্লিনিক্যাল সেমিনারে এই ধরনের মাল্টিডিসিপ্লিনারি ইন্টারেস্ট আছে, সেই ধরনের কেস সিলেকশন করাটাই সর্বোত্তম। Anyway, thank you very much. Our next seminar will be organized by Department of Anatomy personnel আছে, and then after Department of Pediatrics Unit 3. So now may request our chairperson to conclude the session, please. Thank you very much. And welcome to our new attachment to the anesthesia and ICU department, Dr. Mohammed Ali Siddiqui ভাই। আমরা ভাই বলেই অভ্যস্ত নাকি, বিকজ এটা হলো আমাদের হৃদয়ের কথা। Anyway, thank you very much. আজকের এই সেমিনার লাভলি অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের মাঝে মোহাম্মদ আলী ভাই আজকে আসছেন, ওনাকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমাদের হেল্পিং হ্যান্ড ছিল রেটিনা ফার্মাসিউটিক্যাল, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবশেষে রুহিকে সুন্দরভাবে ধন্যবাদ। থ্যাংক ইউ।